আচ্ছা, আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু দেখছি সেটারই অ্যাডভান্স ব্যাপারগুলো প্লাস আরও কিছু নতুন নতুন এলিমেন্ট আছে, সেগুলো আমরা আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। তার আগে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা শেয়ার না করলেই না, যেমন আমরা গতদিন যে গ্রিড সিস্টেমটা নিয়ে কথা বলছি, তো গ্রিড সিস্টেমটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করা হয়নি, তাই না? তো এখানে গ্রিড ওপেন করি, গ্রিডের কি বলা আছে এখানে দেখেন যে call MD8, call MD4, that means 12 column grid system. But MD মানে কি অ্যাকচুয়ালি? মিডিয়াম সাইজ ডিভাইস। এখানে 4 ধরনের মিডিয়া সাইজ আছে, খেয়াল করেন। যেটা কল এমডি, হ্যাঁ, এই কল এমডি হচ্ছে কি মিডিয়াম সাইজ ডিভাইসের জন্য কোড করা হয়। এরপর আরও আছে, মানে উপরে দেখা দিই, সেটা হচ্ছে এলজি একটা আছে, কল এলজি। এটা কি? এটা হচ্ছে লার্জ সাইজ ডিভাইসের জন্য। এরপর আছে কল, বলতে পারবেন? এসএম। এসএম হচ্ছে কি স্মল সাইজের ডিভাইসের জন্য। আর আছে এক্স এস, এক্সট্রা এক্সট্রা স্মল, সরি এক্স এস, হ্যাঁ এক্সট্রা স্মল, হ্যাঁ এক্স এস। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে স্মল SMALL, আর এটা হচ্ছে এক্সট্রা স্মল তো এই জিনিসগুলোর পার্থক্যগুলো আপনাদেরকে বুঝতে হবে। সবগুলোতেই কল এমজি 3, 4, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে। এখানে কল এলজি 12 আছে, কল এলজি 1ও আছে, কিন্তু কোথায় আপনি এইটার ইফেক্ট দেখতে পারবেন? কল এলজি যদি ইউজ করেন, এলজির ইউজ কখনোই আপনারা এই ছোট স্ক্রিনে বুঝতে পারবেন না, যেটা আগের ক্লাসে বলছি। এলজির ইউজ বুঝতে হলে আপনাকে ওয়াইড স্ক্রিন মনিটর, অ্যাটলিস্ট আপনাকে 20 ইঞ্চি যে মনিটরগুলো, 20 ইঞ্চি সাধারণত হয় না, 18, 18.5 পর 22 ইঞ্চি হয়, তারপর 24, এই টাইপেরগুলো হয়। তো আপনাদেরকে ওই সাইজের মনিটরগুলো ইউজ করতে হবে, এটা যদি ফুল ইম্প্যাক্টটা বুঝতে চান। তো অনেকে ওই জন্য এলজি ইউজ করে না, অনেকে ওই জন্য ইউজ করে না, এমডি দিয়ে কাজ সেরে যায়। তো আসলে যেহেতু এটাকে বলা হয় মোবাইল ফার্স্ট ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, মানে মোবাইল ফার্স্ট হচ্ছে রেসপন্সিভ। মোবাইল দিয়ে যখন বলা হয়, মূলত আমরা যখন ডেস্কটপে থাকি, ল্যাপটপে থাকি, তখন তো আসলে রেসপন্সিভ দরকার নাই। তো মোবাইল ফার্স্ট বলা হয় এই কারণেই যে রেসপন্সিভ এটা। যেমন আমরা ট্যাব, ওটাও তো এক ধরনের মোবাইল ডিভাইস। ট্যাব না, ওটা তো মোবাইল ডিভাইসই, এই জন্যই বলা হয়। আর রেসপন্সিভ নিয়ে যখন আপনারা কাজ করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এই যে ভিউ পোর্ট। এইটা যদি কখনো আপনারা ইউজ না করেন, তাহলে রেসপন্সিভ গ্রিড কাজ করবে না কোনোদিনও। ভিউ পোর্ট এইটা আপনারা এখানে ওই কি বলে এটাকে, HTML5 বয়লারপ্লেট টেমপ্লেট, আমরা এইটা কিন্তু সেই সিস্টেমে কাজ করে। তো ওইটা আমরা এখানে ইনস্টল করছি বিধায় তো আমরা দেখতে পাচ্ছি এটা, তাই না? তাছাড়া কি দেখতে পারতাম এটা? পারতাম না। তো এই জন্যই আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনারা এই জিনিসটা যদি ইউজ না করেন, তাহলে রেসপন্সিভ আপনাদের সাইটটা কখনোই রেসপন্সিভ হবে না। যদিও কোড লিখে রাখছেন, কিন্তু রেসপন্সিভ হবে না। তার মানে কি, এখানে দেখেন যে মেটা বলছে কি ভিউ পোর্ট, প্রতিটা ডিভাইস বাদ প্রতিটা মিডিয়া সাইজের পোর্টগুলোকে চেক করে। যেমন আপনি মোবাইল থেকে ব্রাউজ করতেছেন, মোবাইলে অবশ্যই একটা পোর্ট আছে। ল্যাপটপ ডেস্কটপ একই কথা, মোবাইলে একটা পোর্ট আছে, ট্যাবলেট ডিভাইসে একটা আলাদা পোর্ট থাকে, তাই না? তো সেই গেটওয়ে অনুযায়ী ওরা কিন্তু সাইট কিন্তু রেসপন্স করে, কতটুকু কী সাইজে দেখাতে হবে। যদি কখনো এই মেটা ভিউ পোর্ট যদি ইউজ না করেন, তাহলে কিন্তু রেসপন্সিভ ঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে, সো এটা আপনাদেরকে মাথায় দিয়ে দিলাম, আপনারা এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখবেন। আচ্ছা, যেখানে ছিলাম যে কল এলজি, এমডি, এসএম আর এক্সএস, তো এগুলো হচ্ছে কি যে এক এক ধরনের, আমার সাইটটা যখন মিডিয়াম সাইজের ডিভাইসে থাকবে, তখন কত কলাম দেখাতে পারে, আমার অ্যাবাউট সেকশনটা কত কলাম দেখাবে তখন। যদি আবার আমারটা মনে করেন যে স্মল ডিভাইসে যায়, তাহলে আমার এই অ্যাবাউট সেকশনটা কত কলাম দেখাবে, আবার সাইড বারটাই বা কত কলাম দেখাবে। আপনি যদি এটাকে ওয়াইড ম্যাপে দেন, ওইখানে যে যখন মনে করেন যে একটা মিডিয়াম সাইজের ডিভাইস আছে, 8 কলাম আছে অ্যাবাউট, আর 4 কলাম আছে কি সাইড বার। কিন্তু যখন স্মলে যাবে, তখন কি হবে? স্মলের ডিভাইস সাইজটা তো ছোটো, তাই না? তখন কি ও কিন্তু ব্রেক করবে অটোমেটিক্যালি। কিন্তু ওখানে যদি আপনি এখানে বলে দেন যে স্মল ডিভাইসে যদি যায়, তাহলে কল এসএম কি হবে 6, দেন আপনার সাইড বারও হবে কল এসএম 6। তাহলে কি, যখন স্মল ডিভাইসে দেবে, দুটার ওয়াইডটাই সমান সমান হবে, অথবা মনে করেন যে অ্যাবাউটের জায়গা, অ্যাবাউটে অনেক বেশি কন্টেন্ট, সাইড বারে কন্টেন্ট কম, সেই ক্ষেত্রে আপনি ওখানে দেন যে যেখানে এমডি ডিভাইসে যেটা 6 আছে, এসএম এ এসে সেটা হবে 8।
ঠিক আছে। আর এমডি ডিভাইসে যেটা আছে ওই সাইড বার 6 আছে, ওখানে যেভাবে আবার 6, কারণ সাইড বার অল্প জায়গা নেয় কিন্তু অ্যাবাউটটা কি করে যে কন্টেন্ট একটু বেশি নেয়। আর ছোট ডিভাইসে যখন যাবে তখন অ্যাবাউটের জন্য তো আরও জায়গা দরকার পড়বে। সো তখন আপনি অ্যাবাউটের জন্য ছোট ডিভাইসে 8টা গ্রিড দিলেন, আর সাইড বারের জন্য তখন দিলেন 4টা গ্রিড। এটাই কিন্তু মেজারমেন্ট, ঠিক আছে। ঠিক একইভাবে এক্সএস এর ক্ষেত্রে যে যখন এক্সট্রা স্মল, যে পাশাপাশি দুটো এরিয়াকে বসানো যায় না, তখন কি করবেন? তখন তো আপনাকে ভাগ ভাগ করতে হবে। তো তখন আপনি বলে দিলেন যে এক্সএস যখন আসবে তখন আমার অ্যাবাউটটা 12 গ্রিড হবে, আবার যখন আবার সাইড বারটা 12 গ্রিডের হবে। তার মানে কি একটার পর একটা ভার্টিক্যালি দেখাবে তখন, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন বুঝাই দিব আরো ভালো। তো এই জিনিসটাই, এগুলো মূলত এইভাবে করেই বোঝানোর জন্য যে কল এলজি হচ্ছে লার্জ, এমডি হচ্ছে মিডিয়াম, এসএম হচ্ছে স্মল, আর এক্সএস হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। আচ্ছা, এটা গেল। এরপর যেটা বলছিলাম যে অফসেটের ব্যাপারে, এটা রাখি। অফসেটের ব্যাপারে বলছিলাম আপনাদেরকে যে অফসেট কি, যে আপনি কতটুকু লেফটে মার্জিন রাখতে চান। অফসেটের ক্ষেত্রেও কিন্তু যেমন আমরা কল এমডি অফসেট 1 2 3 এভাবে লিখতাম না, একইভাবে কল এলজি 1 2 3 কিন্তু লিখতে পারি, কল এম এস এম লিখতে পারি, অফসেট লিখতে পারি, তারপর আপনি কল এক্সেস অফসেট লিখতে পারি। মানে সবগুলোই এক একটা করে গ্রিড, 1 নিলে 1 গ্রিড, 2 নিলে 2 গ্রিড সিস্টেম। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন একটা এক্সট্রা স্মল ডিভাইসে যাবেন তখন কত গ্রিড নেবেন, আপনার অফসেটটা কত গ্রিড থাকবে নাকি থাকবেই না। মনে করেন যে মিডিয়াম সাইজ ডিভাইস যেটা, সেটাতে আপনার অফসেট দরকার হচ্ছে কল এনডি অফসেট 3, 3টা কলম অফসেট দরকার। কিন্তু যখন মিডিয়ামে যাবেন তখন একটা অফসেট হলেই এনাফ। তখন তো কি করবেন যে কল এক্সএস অফসেট 1, এই ক্লাসটা তখন ইউজ করতে হবে, তাহলে কিন্তু মেজারমেন্টগুলো ঠিক থাকবে। বুঝা গেছে? তো গ্রিড সিস্টেম আর হচ্ছে আপনাদের যে লেআউট, যেটা বললাম যে এলজি এমজি, সরি লেআউট আর অফসেট। লেআউট হচ্ছে কোনগুলো, এগুলো হচ্ছে লেআউট, হ্যাঁ। আর অফসেট হচ্ছে এগুলোরই বিকল্পগুলো। মানে আমি এখান থেকে লিখে দিই তাহলে বুঝবেন। এটা হচ্ছে টিউটোরিয়ালে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে লেআউট, হ্যাঁ। আর এটা হচ্ছে অফসেট, কল এলজি অফসেট। দেখেন বুটস্ট্র্যাপ কিন্তু কোডিং কিছু না, মানে সবই ওই আপু যেমন বলো যে কপি পেস্ট করা। মানে এমন অনেক থিমটা এমনটাই অনেক, যে একটা নাম যদি মনে রাখেন অন্যগুলো ওইভাবে মানে রিলেটেড নামগুলো থাকে। যেমন বাটন যেমন আছে ডেঞ্জার, ইনফো, সাকসেস, ওয়ার্নিং, এই টাইপের আছে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও এমন আছে যে বিজি, ডেঞ্জার, বিজি, ইনফো, সাকসেস, এইভাবে করে সবই আছে। টেক্সটের ক্ষেত্রেও এমন যে টেক্সট, ডেঞ্জার, ইনফো, সাকসেস, মানে যেগুলো এলিমেন্ট টাইপের ব্যাপার সেগুলো কিন্তু সবসময় একই, রিলেটেড। জাস্ট আপনাকে বুঝে নিতে হবে। তাহলে কি লেআউট আর অফসেটের ব্যাপারটা বুঝলেন? এটা যখন আমরা প্র্যাকটিক্যালি করবো আরো বিস্তারিত বুঝবো এগুলোর ব্যাপারগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো কাজে আসি, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আমরা সেদিন দেখছি কি টেক্সট ইনফো, টেক্সট সাকসেস, এগুলো দেখছি না। তো এখানে খেয়াল করেন যে আমি মনে করি যে ক্লাস নিচ্ছি, টেক্সট ইনফো লিখলাম, দিস ইজ ইনফো প্যারা। পাইছে, তাই না? তো ইনফো প্যারা আমার এখানে হলো। এখন যেটা বোঝানো দরকার সেটা হচ্ছে যে মনে করেন এই প্যারাটা অনেক বড় করি আমরা, এই প্যারাটাকে আমরা অনেক বড় করবো, অনেক বড় করলাম, একটা প্যারা নিলাম। এখন এই পুরো প্যারাটা আমরা একটু কপি করি, করলাম টেক্সট ইনফো দিলাম, টেক্সট দিলাম এটা হচ্ছে সাকসেস, আর এটা দিলাম হচ্ছে টেক্সট ওয়ার্নিং দিলাম। আচ্ছা ও আমাদের মুখ্য উদ্দেশ্য ওটা না। তো আমরা এইভাবে তিনটা কি পাইছি, তিনটা কি হয়েছে আলাদা আলাদা হয়েছে, আলাদা হয়েছে, তিনটে কি আলাদা কালার? আমি বুঝতে পারতেছি না অবশ্য, আপনারা ভালো করে দেখেন, আমার এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যাই হোক, বড় করলে অবশ্য বোঝা যাবে না। এই দুটো সেম সেম দেখাচ্ছে, বানান বলেছে কোথাও মনে হয়। ঠিক আছে, ও ওখানে হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিয়ার পাচ্ছি না দেখতে। আচ্ছা হোক, তো এখানে আমরা দেখলাম যে তিনটা প্যারাগ্রাফ এখানে পাচ্ছি। তো খেয়াল করবেন যে প্রতিটা প্যারাগ্রাফে যদি একটা করে টাইটেল থাকতো কেমন হইতো, তাই না?
এখানে প্রতিটা প্যারাগ্রাফে যদি টাইটেল দিচ্ছেন তাহলে খুব ভালো হবে কিন্তু। তাহলে খেয়াল করেন যে আমাদের প্রতিটা প্যারাগ্রাফের জন্য যে একটা হেডিং থাকতো কেমন হইতো, ভালো না? তা আমরা প্রতিটা প্যারাগ্রাফে একটা হেডিং দিই, প্যারা হেডিং দিলাম, এটা এখানে দিলাম, একটু স্পেস রাখি, এগুলোতে ফাঁকা ফাঁকা রাখি, দেখতে ভালো লাগে। ছোট করে দিই একটু। তো এখানে দেখেন যে আমাদের 3টা হেডিং আমরা পাইছি এখানে, তাই না? এখানে বুটস্ট্র্যাপের 2 ধরনের টাইটেল স্টাইল করার ক্লাস আছে, মানে আমি যতটুকু ইউজ করছি আর কি। একটা হচ্ছে এইগুলো টাইটেলগুলো একটু আলাদা করবো। এখন মনে করছে পেজ হেডিং। পেজ হেডিং দিয়ে কি আসে খেয়াল করেন, কিছু আসছে? হেডিং আর হেডার। বুটস্ট্র্যাপের একটা ব্যাপার কি যে ওরা প্রতিটা ভার্সনের সঙ্গে সঙ্গে ওরা ওদের ক্লাসের নামগুলো চেঞ্জ করে, সবগুলো না, কিছু কিছুগুলো চেঞ্জ করে। এই জন্য দেখা যায় আগেরটা মনে আছে, পরেরটা ভুলে গেছে। এই যে পেজ হেডার, হ্যাঁ দেখেন একটা কিন্তু অলরেডি মার্জিন চলে আসছে, তো এটা হচ্ছে পেজ হেডার। তো এটা কিন্তু সবার উপরে হওয়া উচিত ছিল, যেহেতু পেজের হেডার মানে এটা হচ্ছে একটা পেজের টাইটেল, পেজ পেজ এভাবে হওয়া উচিত ছিল না, যে এটা একটা পেজ হেডার, এভাবে হওয়া উচিত ছিল। অথবা আমরা এটাকে পুরোপুরি ভিতরে রেখে দিই, যে কন্টেনারের ভিতরেই থাকবে, এটা কিন্তু অন্যভাবে দেখাবে। পেজ পেজ টাইটেল দিলাম, কিন্তু দেখেন দুটি কিন্তু একই দেখাচ্ছে এখন, তাই না? তো এইটাকে কি আলাদা স্টাইল করবেন, এটাকে আপনি লিখতে পারেন অনলি লিড লিড টেক্সট বানাবেন এটাকে, বুঝছে? চেঞ্জ হয়েছে? লিড টেক্সট দেখেন, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট। এইটা আসলে স্টাইলটা কি, লিড বলতে কি বুঝাইছি? লিড বলতে বোঝানো হয় একটা সেকশনের টাইটেল, এবং এর একটা ডিফল্ট স্টাইল আছে বুটস্ট্র্যাপের জন্য। খেয়াল করেন এর স্টাইলটা হচ্ছে 16 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, আর 20 পিক্সেল হচ্ছে বটম মার্জিন, ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি, হ্যাঁ 21 পিক্সেল এই জন্য নিচে যে এটা হচ্ছে আমাদের কি মিডিয়া সাইজটা চেঞ্জ হয়ে গেছে এখানে, আমরা একটু মিডিয়া সাইজটা একটু বাড়াই। আমি জানতাম এখানে ফন্ট সাইজটা বাড়াইছে ভার্সন পরবর্তী ভার্সনে। তো এইগুলো নিয়ে আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন মাঝে মাঝে, যে আমি বলতেছি একটা হচ্ছে আরেকটা। দেখবেন যে বুটস্ট্র্যাপের আরেকটা ভার্সন পাইছেন যেটা নতুন, আমি দেখেছি একটাতে, ওটা আরেকটা ভার্সন, মানে 1-2 করে আগায় না ভার্সনগুলো। তো কিছু কিছু ক্ষেত্রে গিয়ে যে একটু চেঞ্জ আসে, তো ওগুলোকে আপনারা ওই সেভাবে করে ধরে নেবেন। যে আমি বললাম যে 16, কিন্তু এখানে 16 হলো না, দ্যাট মিনস যখন ভার্সন আপলোড হয়েছে ফন্ট সাইজটা একটু বাড়ানো হয়েছে। প্রতিটা এলিমেন্টই করে, যেমন আগে যেমন আমাদের এখানে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন আপনারা এখানে এখন ইয়ে দেখেন না, কল এমডি, আগে এগুলো ছিল স্প্যান ক্লাস ছিল, স্প্যান 1, স্প্যান 2, 3 এভাবে 12 পর্যন্ত ছিল। এখন তো কল এমডি দেয়া। আগে রেসপন্সিভের জন্য টোটালি বুটস্ট্র্যাপের একটা আলাদা ফাইল ছিল, রেসপন্সিভস ডট বুটস্ট্র্যাপ হাইফেন রেসপন্সিভ ডট সিএসএস, কিন্তু এখন কিন্তু একটা ফাইল, এই এক ফাইলের ভিতরেই সব। মানে ভার্সন যখন চেঞ্জ হয় একটু একটু করে এলিমেন্টগুলো আপগ্রেড হয়। তো ওই জন্য আপনাদেরকে যখন এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবেন তখন ওই ভার্সন কন্ট্রোলগুলো বুঝতে হয়। মানে যখন দেখবেন যে নতুন একটা ভার্সন আসছে বুটস্ট্র্যাপের, ওখানে একটু গিয়ে চোখগুলো দেখেন যে কী কী নতুন আসলো। হোয়াটস নিউ নামে একটা অলওয়েজ একটা বাটন পাবেন, যে নতুন কী আসলো, কোনটা আপডেট হলো, এগুলো একটু মাথা রাখতে হবে যখন ফ্রেমওয়ার্ক টাইপের ব্যাপার নিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে কি আমাদের লিড টেক্সট। তো মার্জিন বটম আছে, ফন্ট ওয়াইড আছে, এর একটা আলাদা একটা স্টাইল আছে। আর এটা আছে কি তাহলে আমাদের পেজের টাইটেল, এর নিচে কি কোনো বর্ডার আছে? নাই। তো আমরা তো এমনই চাচ্ছিলাম কিছু একটা, যে লিড করো, ও হচ্ছে পেজের টাইটেল। আপনি চাইলে এখানে আরও ক্লাস অ্যাড করতে পারেন, কাস্টম ক্লাস, যেটা থেকে আপনি নিজে স্টাইল দিবেন, কিন্তু আপনাকে এখানে স্পেসিফিক্যালি বুঝতে হবে যে আপনি আসলে লিডটা যে ইউজ করতেছেন, লিডটা কেন ইউজ করতেছেন, বুঝে বুঝে কিন্তু ইউজ করতে হবে। না বুঝে ইউজ করলেন, লিড একখানে ইউজ করে দিলে না হইলো, তা কিন্তু হবে না। লিড মূলত একটা সেকশনের জন্য ও একটা টাইটেল, এক কথায় সেকশনের টাইটেল, ওইটাকেই বলা হচ্ছে লিড। এবং অন্যান্য যে টাইটেলগুলো, অন্যান্য যে আপনার হেডিং ট্যাগগুলো থাকবে, সেই হেডিং ট্যাগ থেকে টোটালি ডিফারেন্ট একটা ট্যাগ, মানে ডিফারেন্ট একটা স্টাইলে থাকবে সে।
ঠিক আছে? তো তাহলে এখানে দেখেন যে পেজের জন্য কি পেজ হেডার, আপনি চাইলে এখানে ইয়ে করতে পারেন, যেমন মনে করেন যে পেজ হেডার লিখছেন, এখানে দেন আপনি লিড, পেজ হেডার একটা স্টাইল পাইছে তাই না? পেজ হেডার কিন্তু অলরেডি একটা স্টাইল পাইছে কি বর্ডার বটম। এখন যদি লিড লাগাই দেন তাহলে কি হয়, হয়েছে? দুটো ইফেক্টই কিন্তু সে পাচ্ছে এখন। তো এমনটা না যে আপনি বুট স্টাফ লাগাইছেন দেখি আপনার নিজেরটা লাগানো যাবে না, এমনটা না। আপনি বুট স্টাফ লাগাইছেন ঠিক আছে, কিন্তু আপনার কাস্টমার একটা ক্লাস অ্যাড করছেন, অ্যাড করে কি করছেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিয়েছেন, কালার চেঞ্জ করে দিয়েছেন, এইভাবেই কিন্তু করতে হবে এগুলোকে। আচ্ছা, তো এই ব্যাপারে আরও কিছু ব্যাপার আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ধরেন যে আপনার এই টেক্সটটা এটা বাই ডিফল্ট কি লেফট অ্যালাইন না? লেফট অ্যালাইন তো এগুলো বাই ডিফল্ট তো যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো টেক্সট লেফট অ্যালাইন হয়, এটা আমরা জানি। তো আপনার ধরেন এটা হচ্ছে মিডিল, আমাদের সেন্টার দরকার, এটা দরকার কি রাইট। তো কী করতে হবে আমাদেরকে, এখন আবার নতুন করে লিখতে হবে আমাদেরকে, তাই না? নতুন করে লিখতে হচ্ছে না সিএসএস, তো এই জন্য এটা লেখার দরকার নেই, এই বুট স্টাফেই এগুলো আছে। কীভাবে লিখবেন, টেক্সট আমরা বাই ডিফল্ট আগে দিয়ে দিই লেফট, লেফট অ্যালাইন যদিও আছে তারপরে বললাম টেক্সট লেফট, এটা হবে কি, তাহলে কী হবে এটা সেন্টার। এগুলো কিন্তু মনে রাখা খুব সহজ, একবার দেখলেই আমার মনে হয় যে এটা মনে থাকবে অলওয়েজ। আর ওটা হচ্ছে টেক্সট রাইট। হ্যাঁ বুঝছে, লেফট টু লেফটই আছে, এটা মিডল হয়েছে আর এটা হচ্ছে সেন্টার হয়েছে। তো এটা ছিল মূলত আমাদের টাইপোগ্রাফি টাইপিং। যে টাইপোগ্রাফির মধ্যে কয়েক ধরনের পাইলেন আপনারা, সেটা হচ্ছে যে হেডিংগুলো নির্দেশ করা, তারপরে আপনাদের বিভিন্ন প্যারাগ্রাফ আর নির্দিষ্ট কিছু সেন্টেন্সের কালার করা, আর হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট। জি হ্যাঁ, না সবগুলো ইফেক্ট করছে, এই তো এই পাশে সমান হয়েছে টেক্সট লাইন রাইট, আর লেফট তো লেফটই সমান হয়েছে, সেন্টার মানে কি সবগুলো সেন্টার সেন্টার আছে তাই না, এমনটাই। অ্যাক্সিডেন্ট বলতে মানে প্যারা হেডিংটা প্রথমে থাকলো বোম্বার, এবার শুধু তিনটাই আর কি, মানে প্যারা হেডিংটাকেও এদিকে আনবেন। না না না, প্যারা হেডিং ওখানে আছে না, লেখাটা একবার তো এই পর্যন্ত আসছে, হ্যাঁ হ্যাঁ, কারণ সম্পূর্ণ স্ক্রিনে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে নিচে নিচে আসবে হরিজন্টালি, হ্যাঁ না ভার্টিক্যালি, ক্লিয়ার হলাম না কথাটা, লেখাটা বর্তমান প্যারা করে আসবে। ও বুঝছি, ওটা প্যারা না, ওটা হচ্ছে কলাম ওয়াইজ, মানে কলাম আসবে। হ্যাঁ কলাম সিস্টেম আছে, কেন HTML5 এ দেখেনি এটা? হ্যাঁ ওইটা তো ওই যে এখানে একটা বুটস্ট্র্যাপে কেমন করবেন ওটা আবার? না বুটস্ট্র্যাপে ওই সিস্টেম নেই, করতে পারবেন, ডন ফ্লোট করতে হবে আপনাকে, প্যারাগ্রাফগুলোকে ফ্লোট করে দিতে হবে, তাহলে হবে। প্যারাগ্রাফগুলো নির্দিষ্ট ওয়াইড দিতে হবে, দিয়ে ফ্লোট করে দেন, তাহলে হবে। কিন্তু HTML5 এর যে আপনার ইয়ে আছে, কলাম কাউন্ট, কলাম গ্যাপ, কলাম রুলস, এগুলো দিয়ে করতে পারবেন, ওটা তো অটোমেটিক্যালি। কিন্তু ওগুলো আবার সবরা তো সাপোর্ট করে না, এটা একটা সমস্যা। আচ্ছা তাহলে আমরা এটা কি পেলাম, আমরা একটা টাইপোগ্রাফি, বেসিক টাইপোগ্রাফিটা দেখে পেলাম তাই না? এখন এটাকে আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, পেস্ট করি এবং আমরা এখানে সেভ দিব হচ্ছে কি নামে, আমরা আজকে কিন্তু বুটস্ট্র্যাপের বেসিক অনেকগুলো অপশন দেখবো, সেটা হচ্ছে blockcode.html নামে। আমরা নর্মালি ব্লক কোড ডিজাইন করতে পারি তাই না, সিএসএস দিয়ে, কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে একটা সুন্দর ব্লক কোডের স্টাইল দিছে। যেমন ব্লক কোড লিখলেন, আমরা ব্লক কোড কি করি, মূলত আমরা এখানে লিখি না যে দিস ইজ, অর্থাৎ যে কোনো একটা টেক্সট আমরা ধরি এখানে, অথবা আমরা লিখি এইভাবে করি, দিস ইজ আওয়ার সেকেন্ড স্টার ক্লাস আওয়ার লাইফ, তাই না? বুকিং শিখছি না? আচ্ছা কিছু রিয়েল কথা দেওয়া উচিত, অবশ্যই ভালো জিনিস শিখতেছেন আপনারা। আচ্ছা এখন কথা হচ্ছে যে মনে করেন এটা একটা মনীষীর বাণী দিল, এখন বাণীর পর তো নামটা থাকে তাই না, তো ওর নামটা আবার কি করা থাকে, স্টাইল করা থাকে না আলাদা করে। তো মনে করেন যে আমি এটাকে, এটা তো এখন না, এটা হচ্ছে নামটা দিতে হবে হচ্ছে বুটস্ট্র্যাপ ব্লক কোড। দেখেন অলরেডি কিন্তু ব্লক কোড দেওয়ার অলরেডি স্টাইল কিন্তু সে পেয়ে গেছে।
তো যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের ব্লক কোডের টেক্সট। এখনটা কি, এখন একটা নাম দিতে হবে, তো মনীষীর নাম, মনে করেন যে আমি মনীষী দিলাম একটা নাম, মানে এখানে যাকে আপনি হায়ার করতেছেন তার নামটা, আমরা তো বুঝি ব্যাপারটা। তো এইভাবে লিখলাম, তো লিখলে কি আসবে, এইভাবে আসে। তো এটা লিখলে কি, এটা তো এমনি কিছু একটা, আমরা তো এমনি লিখতে পারি, কিন্তু বুটস্ট্র্যাপের আলাদা একটা স্টাইল আছে। স্টাইলের জন্য আপনাকে সঠিক মার্কআপটা ফলো করতে হবে, তাহলে কিন্তু কাজ করবে, নাহলে করবে না। তাহলে কি, প্রথমে আপনাকে নিতে হবে ব্লক কোড ট্যাগটা, মাস্ট বি ব্লক কোড নিতে হবে। নেওয়ার পর আপনাকে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে, এর ভিতরেই আপনার মূল টেক্সটটা থাকবে, যেটা হচ্ছে বাণী এক কথায়, ঠিক আছে। তারপর কি করবেন, একটা স্মল ট্যাগ নেবেন, স্মল ট্যাগের ভিতরে কিন্তু এটা লিখে রাখবেন, এবং এখান থেকে যে এটা তুলে দিবেন, দরকার নাই। মানে মূলত হচ্ছে যে এটা হচ্ছে আপনার কি, আপনার টেক্সটটা, মূল টেক্সটটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে কথাটা বলছে তার নাম। রিফ্রেশ দেন, কিছু আসছে, কিছু অ্যাড করছি আমরা এখানে, করি নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে আসছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, যদি আপনি চান যে এই লেখাটা একটু বা অথরের নামটা একটু বাঁকা করে দেখাতে চান, তাহলে আপনি কি করতে হবে, এই সাইট নামে একটা ট্যাগ আছে, এটার ভিতরটাকে ঢুকাই দিতে হবে। এখন রিফ্রেশ দেন, বাঁকা হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই স্টাইলটা ঠিক ডান দিকে আসবে, মানে ডান দিকে অ্যালাইনমেন্ট করবে এটা, তাহলে কি করবেন, ক্লাস কি ফুল রাইট আসছে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু বুঝতেছে যে এটাকে রাইট করতে হবে সে। হ্যাঁ, মানে বর্ডারটা কিন্তু রাইটে চলে গেছে, বর্ডারটা কিন্তু রাইটে চলে গেছে। আপনি খেয়াল করেন, আপনি ক্লাসটা কার উপর দিচ্ছেন, ব্লক কোডের উপরে দিচ্ছেন, তো ব্যাপারটা কিন্তু এমনটা, ঠিক আছে। তো এতটুকু ছিল বুটস্ট্র্যাপের আমাদের ব্লক কোডের যে স্টাইল, সেটা এইভাবে করেই হবে। তাহলে আমরা এখানে আবার কপি করি, আবার নেই পেস্ট করি। এরপর আমরা দেখবো সেটা হচ্ছে কি লিস্ট ডট HTML। তাহলে এটাকে আমি মুছাই দেই। তাহলে আমরা কি করতেছি, আবার লিস্ট ইউএল নিলাম, ইউএল এর ভেতর তো এলআই থাকে, তাই না। তো আমরা এখানে এলআই নেই, এলআই কতগুলো নিব, 10টা নিলাম, 10টা নিলাম আমরা। এর ভেতর লিখব কি, দিস ইজ অ্যান আইটেম, হ্যাঁ। এটা হচ্ছে কি লিস্ট, আসছে 10টা লিস্ট আসছে। যাই হোক, যাই আসুক না কেন, তো আমরা চাচ্ছি যে আমরা এটাকে কি করবো, এই বুলেট পয়েন্ট আমাদের দরকার নেই, তো বুলেট পয়েন্ট আমরা রাখবো না। সেক্ষেত্রে কি, আবার আমাদেরকে এক্সেল শিটে গিয়ে এটাকে রিসেট করতে হবে, লিস্টের লাইন, প্যাডিং নান, মার্জিন নান, সব কিছু করতে হবে। তো আমরা ওটা না করে কি করব, আমরা জাস্ট সিম্পলি ইউএল একটা ক্লাস দিব হচ্ছে, এটা বুটস্ট্র্যাপের হচ্ছে আনস্টাইলড, শুধু আনস্টাইল না, লিস্ট আনস্টাইলড, ঠিক আছে। তাহলে আপনাকে জাস্ট ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এটা গেল কি, লিস্টগুলোকে আনস্টাইল করার ক্ষেত্রে। খেয়াল করেন, আবার এটাকে কপি করেন, একটা এইচআর দেন, হয়তো ফাঁকা দেখায়। এখানে কি লিখবেন, লিস্ট। মনে করেন আপনি চাচ্ছেন যে এগুলো সব আমার লিঙ্ক বা আমার মেনু বার, আমার কি দরকার, এগুলো সবগুলোকে আমি চাচ্ছি হরিজন্টালি দেখাবো। তাহলে কি করবেন, লিস্ট কি, লিস্ট হরিজন্টাল ইনলাইন, বুঝছি তো, যখনই যেটা বলবো সেটাই বলবেন আপনারাও, বুঝছে। দেখেন, হ্যাঁ সবই সোজা, কিন্তু এটা করতে গেলে আপনাকে কি করতে হলো, অনেকগুলো কোড লিখতে হইতো, ফ্লোট লেফট, মার্জিন, প্যাডিং, লাস্ট স্টাইল ঠিক করেন, কালার ঠিক করেন, সব কিছু অনেক কাহিনী করতে হতো। আরেকটা লাস্টলি, এটা মূলত আসলে আমাদের এই ট্রেডিশনাল লিস্ট আইটেম না, এটা হচ্ছে কি আমাদের, আমরা ডেফিনেশন লিস্ট চিনি না, ডেফিনেশন লিস্ট DDDL দেখেন নাই, হ্যাঁ ডেফিনেশন ডেসক্রিপশন এগুলো,
তো তাহলে কি করতে, ওটাকে কি দিয়ে র্যাপ করতে হয়? ডিএল দিয়ে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের ভিতরে কি থাকে? ডিটি থাকে না? ডিটি মিনস কি? যে ডেফিনেশন টার্ম। মনে করেন যে আমি এটা সবাইকে দেখাই, সারা জীবন দেখাচ্ছি এটা ডিভাইসেস, এই কথাটা সারা জীবন দেখাইছি। যখন আমি এই ডিডি আসছে, ডিএল আসছে, আর ডিডি যেটা মনে করেন যে এখানে দিলাম যে কি মাউস, ইনপুট ডিভাইস কম্পিউটার, কিবোর্ড, ধরলাম এই দুটোই থাকলো আমাদের। হ্যাঁ, তো আমরা এটাকে কি করবো এখন? এটা কি ট্রেডিশনাল স্টাইল না আমাদের? এরকম ট্রেডিশনালি এইভাবে দেখায় না, এভাবে কোনো দেখাইতো না যদি আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করা না থাকতো এই পেজটার মধ্যে। বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে বিধে এমন দেখায়। খেয়াল করেন, আমি যদি বুটস্ট্র্যাপ এটাকে ডিসেবল করে দিই, এখানে বুটস্ট্র্যাপ মনে করেন যে ডিসেবল করে দিলাম, তাহলে কি আসবে? স্টাইলটা চেঞ্জ হচ্ছে না এটা খেয়াল করিয়েন না, এটা চেঞ্জ হচ্ছে না। তো বুটস্ট্র্যাপ থাকার কারণে কিন্তু ওর পেডিংগুলো রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে কি আমি চাচ্ছি না যে এমন দেখাবো না, আমি চাচ্ছি যে আমার এই ইনপুটগুলো এখানে থাকবে, মানে যে আমার টার্মটা এখানে থাকবে, কিন্তু আমার আউটপুট থাকবে এইখানে, এই দিকে থাকবে, মানে এই দিকে লিস্ট আকারে দেখাবে সে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে? ক্লাস, জাস্ট ক্লাসের নাম মনে রাখতে হবে। ডিএল, এখানে ক্লাস দিবেন হচ্ছে ডিএল। বানান কিন্তু ভুল করলে কাজ করবে না। এখন কিন্তু হরিজন্টাল, এখন কিন্তু আর ইনলাইন না, ঠিক আছে? এবার ঠিক আছে? তো দেখেন, জাস্ট ক্লাসের নামগুলো মনে রাখলেই কিন্তু আমরা সুন্দর করে কাজ করতে পারবো। সো আপনারা আবার এমনটাও না যে শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করবেন, ক্লাসের কাজ কি জানবেন না। আপনাকে দেখতে হবে যে আমি যে ডিএলটা লিখলাম আসলে এক্স্যাক্টলি কি বলছে, এদের ডিএলটাতে লিখছি এটা এক্স্যাক্টলি কি বলছে বুটস্ট্র্যাপের ভিতরে। দেখে আসি আমরা একটু। সিএসএস বুটস্ট্র্যাপ, এটাকে ফাইন্ড করি। দেখেন, ডিএল যখন কোনো ক্লাস করবে, ওর ডিটি এলিমেন্ট কি করবে? লোড লেফট করছে না? এটা ডিটি না, ডেফিনেশন টার্ম। এটার ওয়াইড দিছে কত? 160 পিক্সেল। ওভারফ্লো হিডেন করছে, ক্লিয়ার লেফট করছে, টেক্সট অ্যাঙ্গেল করছে রাইট। আর এগুলো যাই হোক, এগুলো বুঝবেন না আপনারা এখন। আর পরে কি বলছে যে ডিএল হরিজন্টাল ডিডি, মানে যখন এটা পাবে তখন ডিডি এলিমেন্টগুলো কি হবে? মার্জিন লেফট হবে এত। তার মানে কি, এই যে মার্জিন লেফট, এইখান থেকে কিন্তু মার্জিন লেফট অলরেডি সে হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বাই ডিফল্ট আরও কিছু থাকার কথা আছে এখানে। এই যে এখানে আরও কিছু ইউটিলিটি ক্লাস থাকে, সেই ইউটিলিটি ক্লাসে সেই কাজগুলো করে। যেমন এটার ইফেক্টটা দেখতে পারবেন হচ্ছে সবার নিচে, দেখেন এই যে ডিসপ্লে টেবিল করা। যাই হোক, এগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার, আপনারা যদি একটু নাড়াচাড়া করেন নিজেরা বুঝে যাবেন। আমি চাচ্ছি না যে বুটস্ট্র্যাপে সব কিছু হাতে ধরা দিতে, একটু করে হিন্দি রাখতেছি, আপনারা ওই জিনিসগুলো একটু রিসার্চ করবেন। যেগুলো ক্লাস দেখাচ্ছি প্রতিটা ক্লাস কিন্তু আপনারা নিজে নিজে হাতে চেষ্টা করবেন, হাতে হাতে খুঁজবেন যে কী বলছে। নাহলে শুধু ক্লাস ইউজ করা বুঝবেন, কিন্তু ক্লাসটা দিয়ে কী প্রবলেম হয়েছে এটা কিন্তু বুঝবেন না। অনেক সময় দেখবেন যে ক্লাসগুলো ইউজ করছেন কিন্তু একটা প্রবলেম হয়ে আছে, বুঝতে পারবেন তখন কার কারণে হইতে পারে। সো ক্লাসটার কাজ কি, ওই ক্লাসের মধ্যে কী কোড থাকতে পারে, এই আইডিয়াটুকু নিয়ে রাখতে হবে। আর এখানে ভুলেও কোনো কিছু চেঞ্জ করবেন না, কিন্তু একটা কিছু অ্যাড করবেন না কি রিমুভ করবেন না। যদি রিমুভ বা অ্যাড করেন তাহলে কিন্তু পুরোটাই ড্যামেজ হয়ে যাবে, মানে আপনার অন্যান্য এলিমেন্টগুলোর মধ্যে ইফেক্ট করতে পারে এটা। কারণ এটা প্রিমেড কোড, ফ্রেমওয়ার্ক কিন্তু অনেকগুলো কোডের একটা অংশ, একটা কোডের সঙ্গে একটা কোডের রিলেশন থাকে। আপনি একখানে চেঞ্জ করলে অন্য কোনো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল। সবচেয়ে বিরক্তিকর জিনিস, অনেক কিছু লিখতে হয় টেবিল লিখতে। আমরা কিন্তু রো লিখতেছি না, রোল আনিকে কিন্তু কাজ করতেছি, খেয়াল রাখেন। এবার আমরা নেব টেবিল, তাই না? টেবিলের ভেতর কি কি থাকে? টিআর থাকে, তার ভেতর টিডি থাকে না? তো আমাদের টিআর কয়টা দরকার? আমরা টিডি আগে একটা টিআর এর ভেতরে টিডি লিখি। টিডি মনে করেন আমাদের 4টা। এটা কি নাম? আচ্ছা, লিখি আগে, আমরা নর্মালি লিখি আগে নেম, ইমেল, তারপর কি কন্ট্যাক্ট, কমেন্টস। এবারটাকে নেই, টিএইচ পরে ইউজ করবো। মনে করেন এখানে আমি আমার দুটো ঘর নিয়ে দেখাই, বা আমরা
সিম্পলি আমরা আরও নিতে পারি, সমস্যা নেই। মনে করেন যে কন্ট্যাক্ট, এটা দিলাম কন্ট্যাক্ট নাম্বার, কমেন্টস নাই। তো আমরা রান করি। আসছে ইনফরমেশন তো আসছে, তাই না? বাই ডিফল্ট কিন্তু টেবিল এমনটাই, ওর নিজস্ব কোনো স্টাইল দেখাবে না বা দেখাতে পারে না। আরেকটা কলাম নেই, দেখাতে পারে না, ওর কোনো নিজস্ব কোনো স্টাইল নেই বাই ডিফল্ট, বুঝছে? এখন বুটস্ট্র্যাপ থেকে যদি শুধুমাত্র এই যে টেবিল, এটা একটা ক্লাস দেন, বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে টেবিল। টেবিল দিলে কী হবে বলতে পারবেন? দেখেন টেবিলটা 100% ওয়াইড হবে, 100% ওয়াইড হবে টেবিলটা। এবং ওর প্রতিটা রোয়ের নিচে একটা করে বর্ডার বটম থাকবে, বুঝছে? এটা হচ্ছে ডিফল্ট টেবিলের যে ক্লাসটা, মানে একটা টেবিল ক্লাস ইউজ করলে যা ইফেক্ট আসার কথা ছিল সেটা আসছে এটা। এরপর যেটা আছে টেবিল স্ট্রাইপড, স্ট্রাইপ করলে কি এসে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। চেঞ্জ বুঝছেন কিছু? বোঝেন নাই? টেবিল স্ট্রাইপে যদি চেঞ্জ বুঝতে হয় আপনাকে, তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে টিয়ার, যেটা টিয়ারটা তো আমাদের কি হেডিং না? টেবিলে কিন্তু কিছু ক্লাস থাকে, যে ক্লাসগুলো কিছু এলিমেন্ট থাকে যেগুলো আমরা ইউজ করি না জেনারেলি। সেটা হচ্ছে যেমন টি হেড, টি হেড নামে একটু কিন্তু আলাদা এলিমেন্ট আছে যেটা টেবিলের হেডকে নির্দেশ করে। এটা কিন্তু একদমই ফুললি স্ট্যান্ডার্ড টেবিলের স্ট্রাকচার, টি হেড ইউজ করা, যেটা হচ্ছে টেবিলের হেডার। আর এগুলো কি টেবিলের বডি, টি বডি। কোনো চেঞ্জ পাওয়া যায়? পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? বাংলা কি ভুল করছি? স্ট্রাইপ না, স্ট্রাইপড। বানান তো ভুল হয়নি। আচ্ছা দেখে আসি বুটস্ট্র্যাপ কি বলছে। ক্লাসটাই মনে, ও লিখতে ভুলিস, আমার বললাম না বানান ভুলিস, ডাবল পি হবে না, স্ট্র্যাপড। এবার আসছে ইফেক্ট, প্রতি অড এলিমেন্টগুলো, সরি প্রতি ইভেন এলিমেন্টগুলো, না 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 প্রতি ইভেন না, প্রতি অড এলিমেন্টগুলোই কালার হয়েছে। অড মানে কি? বেজোড় সংখ্যাগুলো, কিন্তু এখানে তো জোড় সংখ্যা বোঝা যাচ্ছে, তাই না? খেয়াল করেন এটা কিন্তু জোড় সংখ্যা না, এইটাই কিন্তু প্রথম। কারণ আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে এটা হচ্ছে টেবিলের হেড। যদি এটা না থাকে তখন কি হবে দেখেন, বোঝা গেছে এবার? এই জন্যই কিন্তু এই টি হেড টি বডি ইউজ করতে হয়, পারফেক্ট মার্কআপগুলো লিখতে হয় যদি বুটস্ট্র্যাপের ফুল ইফেক্ট পেতে চান। ঠিক আছে? কি অনেক মজার, আসলেই মজার, বুটস্ট্র্যাপ শেখা আসলে মজার। আচ্ছা যাই হোক, তো এখন আমরা আরেকটা জিনিস দেখে আসি। এটা তো গেল আমাদের টেবিল স্ট্রাইপ, তাই না? আরও কিছু আছে, যেমন আপনি চাচ্ছেন যে আপনার পুরো টেবিলটা শুধুমাত্র কি রোয়ের নিচে বর্ডার আছে, আশপাশে কোনো বর্ডার আছে আর নাই, তো সেই ক্ষেত্রে আপনি চান টেবিল, তো ভালো বোঝেন, বর্ডার নট বর্ডার, আসছে চারদিকে বর্ডার আসছে, এটা গেল এই অবস্থা। দেন আপনি চাচ্ছেন যে যেগুলো আপনার এই এলিমেন্ট বা এখানে টেবিল যেটা আছে আপনার, এই যে বডি যেটা টেবিলের বডি যেটা, যেই রোতেই মাউস ধরবেন একটা করে হোভার ইফেক্ট আসবে।
তাহলে আপনাকে লিখতে হবে এখানে কি বলেন তো, বলেন না, আপনি যতক্ষণ বললেন কি লিখবো। বুঝছে? এটা বুঝতে পারতেছেন হালকা, এই যে হালকা, আর এটা ফুলি বোঝা যায়, ঠিক আছে। এইটা আর আরো একটা আছে, সেটা হচ্ছে যেমন খেয়াল করেন এখানে এইগুলো টেবিলের সেলের ওয়াইটগুলো অনেক বড় না, ওয়াইটগুলো আপনি যদি চান যে না এত ওয়াইট দরকার নেই আমার, তাহলে আপনি লিখবেন হচ্ছে টেবিল কন্টেন্টস, মানে ও চাপায় নিবে সবগুলোকে, বুঝছে? তো ন্যাচারালি আমরা টেবিল কন্টেন্টস যখন ইউজ করা দরকার পড়বে। কি কি কতটুকু না, টেবিল কন্টেন্টস তো বাই ডিফল্ট ওকে বুটস্ট্র্যাপ যা স্টাইল দিয়েছে সেটাই ধরে থাকবে, ও তো আপনার কথা চলবে না, ও তো নিজের কথাই চলবে সবসময়, তাই না? এমনটাই হওয়ার কথা। আচ্ছা, তো আমরা কন্ডেন্সটা আপাতত কি করব, ডিজেবল হবে না অবশ্য। কন্ডেন্সটা আমরা রেকর্ডিং থাকলো, আপনারা দেখে নিবেন কন্ডেন্সের কাজ কি। আমরা কন্ডেন্সটা নর্মালি রেখে দিলাম, ঠিক আছে, এইভাবে থাকবে। তো এখন আমি চাচ্ছি যে আমার প্রতিটা রোকে আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো টেবিলের জন্য কিন্তু এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার আছে আবার ক্লাস, মনে করেন এটা কি হেডার না, কিন্তু হেডার তো আমরা কি দিতে পারি এখানে ইনফো নামে একটা ক্লাস দিই, জাস্ট এটা টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ইনফো স্টাইলড, মানে টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য মিনস যদি টেবিলের ক্ষেত্রে আপনি লিখতে চান তাহলে টেবিলের ক্ষেত্রে এটা এটাই আসবে। এরপর কি এখানে আমরা চাচ্ছি যে সাকসেস, এরপর কি মানে পাইছেন তো একটা কথা, ওইটা নিয়ে শুরু করে দিচ্ছেন না, যখন যখন থাকবে না তখন কি করবেন। আচ্ছা, সবই আছে, ঠিক আছে। এভাবে করে আপনারা এগুলোকে নিজের মতো করে স্টাইল করতে পারবেন। এর বাইরে নিজের ইচ্ছে মতো কালার বসান, সমস্যা কি, নিজে সিএসএস লিখেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটা চেঞ্জ করবেন না, আমি তো বারবার বলছি চেঞ্জ করলেই ধরা খেয়ে যাবেন, অন্যখানে ধরা খাবেন। এইখানে হবে ইফেক্ট, কিন্তু মানে মূল স্টাইল শিট কখনো হাত দিবেন না বুটস্ট্র্যাপে। আপনি নিজের মতো করে কাস্টম লিখেন, এই তো কাস্টম ফ্যাসিলিটি আছেই, ক্লাস কিন্তু এই জন্যই লেখা হয় যাতে করে একটা এলিমেন্টের জন্য মাল্টিপল ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সিএসএস করি, আমি যে ডেঞ্জার যে পোরশনটা ওইখানে আমি সিএসএস করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। জি, সেক্ষেত্রে কি বুটস্ট্র্যাপ দেওয়ার পরে আমি চেঞ্জ করব নাকি ওই এটা শুধুমাত্র সিএসএস? মনে করেন আপনি নর্মালি রাখছেন ব্যাকগ্রাউন্ড কালার নর্মাল যা পাওয়ার পাইছে, কিন্তু একটা স্পেসিফিক রো ওকে আপনি স্টাইল করতে চাচ্ছেন, যদি বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে সম্ভব হয় করলেন, যদি মনে করেন না আমি নিজে করব, তো নিজে ক্লাস বসায় দেন, সেক্ষেত্রে তো বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট ইফেক্ট থাকতেছেই, জাস্ট কি করতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা ওভাররাইড করতেছে, তাই না? এটাই, এটা টেবিল গেল, আরও আছে। এবার দেখবো আমরা ইমেজ। বুটস্ট্র্যাপ আপনি বাই ডিফল্ট যা স্টাইল পাই, আমরা যদি ইমেজ ধরি, এটাকে ইমেজ, আমরা একটা ইমেজ নিয়ে আসি, কোথা থেকে ইমেজ পাবো, ইমেজ কোথায় ছিল আমাদের, পিজ সিস্টেমে ছিল না, ওই ইমেজ বললাম, আমরা গাড়ির ইমেজটা নিলাম না, পাতা ইমেজটা নিলাম। সোর্সের যে আমরা এখানে আইএমজি যেটা আছে, আমরা আইএমজির ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে কি এটা ইমেজ লিভ, এটা ইয়ে কি পিএনজি আমরা পাচ্ছি, তাহলে কোথায় আইএমজি না, সোর্সের ভিতরে তো আমরা আছি ইমেজটা, এই ইমেজ ফাইলটা তো সোর্সের ভিতরেই আছে ইমেজেস এইটা না। এখন তাহলে কি আমাদের সোর্সের ভিতরে ইমেজেস ফোল্ডার আছে, তার ভিতরে কি আছে ইফ ডট পিএনজি, অটো লিখতে পারেন, অটো লিখলে সমস্যা নেই। কেমন আসে দেখি তো আমরা, বাই ডিফল্ট ইমেজ কেমন আসে বুটস্ট্র্যাপে, এটাই, কোনো চেঞ্জ পান নাই। এখন আমরা এটাকে নেই, ক্লাস দেই, কি করবো এখানে বলেন তো, রাউন্ডেড
রাউন্ডেড রাউন্ডেড না আইএমজি রাউন্ডেড মানে ইমেজ রাউন্ডেড দিলে তো স্পেসিফিক হলো না, আচ্ছা হয়েছে? রাউন্ডেড, মানে এটা রেডিয়াসের কাজ করে। হ্যাঁ রেডিয়াসের কাজ করে। এরপর আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে রো ইউজ করি। তিনটা সময় একসাথে দেখাবেন। না, আমরা একটু রো ইউজ করে দেখি একটু উপর থেকে নিচে আসে কিনা। একদম উপরে লেগে গেছে তো দেখতে খারাপ হচ্ছে। আচ্ছা আমরা এটা নেই। এখানে কি বিআর এফেক্ট করে না? হ্যাঁ ব্রেকে কি? ব্রেক যদি দেই বিআর, হ্যাঁ। তাহলে এটার এফেক্ট কি পড়বে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে, অবশ্যই করবে। তারপর ওইভাবে দিতে হবে। বিআর দিই, বিআর দিতে পারেন আপনি, এইচআর দিতে পারেন, নো প্রবলেম। এইচআর দিই আমরা, এইচআর দিলাম। আচ্ছা তো এই দুটো তো ইফেক্ট দেখে ফেলছি আমরা অলরেডি। তো আরেকটা দেখি এখন, আরেকটা কি ইমেজ কি হতে পারে? সার্কেল, একদম গোল বানাই দিবি। সাথে কি দেখেন এটা কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ এটা কিন্তু সার্কেল। এই ইমেজটা অনেক বড়, হোয়াইটটা বেশি, এই জন্য কিন্তু ডিমের মতো হয়ে গেছে। যদি হোয়াইটটা ছোট হতো ওই ডিমের মতো হতো না, ঠিক আছে? আরেকটা হচ্ছে থাম্বনেইল। আপনি তো সব দেখছেন, বুঝতে পারছি আমি। থাম্বনেইলটা স্কয়ার দিলে হয় না? কি করে না? স্কয়ার দিলে থাম্বনেইল আর স্কয়ারটা একই। না, থাম্বনেল তো থাম্বনেল স্কোয়ারের মতোই, কিন্তু থাম্বনেলে একটা আলাদা ইফেক্ট আসে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড একটু রেডিয়াস পায়, বর্ডার পায়, ব্যাকগ্রাউন্ড পায়। ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, খেয়াল করেন। এবং প্যাডিং দেওয়া থাকে, 3 পিক্সেল প্যাডিং দেওয়া থাকে। তো আমরা একটু কাজ করি এইভাবে, এইচআর দিলে মানে কেমন দেখা জানি, আমরা এইভাবে রাখি, ঠিক আছে? আর এইভাবে রাখি, এটার মধ্যে তার এক্সট্রা স্টাইল কিছু নেই, তাই না? এটা আমরা বুঝে নিয়ে, অথবা যেভাবে লিখছি অন্যান্যগুলো সেইভাবে লিখলে, বিআর লিখেন, ব্রেক থাকে না তো অনেক স্পেস নিয়ে নেয়। এইচআরই ভালো ছিল। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ইমেজের ইফেক্টগুলো, ঠিক আছে? দেন আমাদের এটা আসলে কোথায় ইউজ হয়? এগুলো তো বুঝলাম যে এটা আমি যেখানে সেখানে ইউজ করতে পারি, কিন্তু এটা কোথায় ইউজ হয় স্পেসিফিক্যালি, এটা কোথায় ইউজ হয়? আমরা মনে করেন একটা ব্লগ লিস্ট পেজ তৈরি করতেছি, ব্লগ পোস্টের লিস্ট, মানে একটা ব্লগের হোম পেজ, অনেকগুলো ব্লগ পোস্টের লিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করলে দেন একটা ইন্ডিভিজুয়াল পোস্ট পেজে যায়, তাই না? তো যেটা ব্লগের পোস্ট, ইন্ডিভিজুয়াল যে পোস্টগুলো থাকে, মানে ব্লগের হোম পেজে পোস্টে যে লিস্টগুলো থাকে, খেয়াল করবেন ওখানে একটা টাইটেল থাকে, থাকে না? পোস্টের টাইটেল থাকে না, একটা রিলেভেন্ট ইমেজ থাকে, প্লাস ডান পাশে একটা টেক্সট থাকে, শর্ট টেক্সট, ওই ডিটেলসটা শর্ট টেক্সট থাকে। তো এই ইমেজটাই হচ্ছে থাম্বনেইল ইমেজটা। ওটাকে জেনারেলি থাম্বনেইল বলা হয় ওয়ার্ডপ্রেসের ভাষায়, এবং ওয়ার্ডপ্রেসের ভাষা থেকেই মূলত থাম্বনেইলটা আসছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস করবো তখন দেখাই দিব। এটা ওখানে কেন এই ইমেজটা ইউজ করা হয়? এই টাইপের ইমেজ মানে ওটাকে থাম্বনেইল বলা হয়। ওটার ফাংশনটা হচ্ছে গেট দ্য থাম্বনেইল, ফাংশনটা হচ্ছে এমনটা, ওই ইমেজটাকে কল করার স্টাইলটা হচ্ছে এমনটা, ফাংশনটা গেট দ্য থাম্বনেইল, ওইভাবে কল করলে চলে আসে। মানে এইটা ইউজ করতেই হবে এমনটা না, আমি বলতেছি যে মানে এই ইমেজটা, এই ক্লাসটা ওখানে আপনারা ইউজ করতে পারবেন, থাম্বনেইলের মতো শো করবে। এইটাই তো এমনটা, থাম্বনেইল ইমেজগুলো ওইভাবে করে শো করানো হয়, 4 কোণা থাকে, একটু করে বর্ডার দেওয়া থাকে, এইভাবে করে শো করে। স্পেশাল কোনো রিজন তো নাই যে না এটা না কেন ইউজ করি? স্পেশাল কোনো রিজন নেই। এটাতে আপনি শুধু ব্লগ পোস্ট ইউজ করবেন এমনটা না, যে কোনো ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন থাম্বনেইল ইমেজ। আপনার এই স্টাইলটা দরকার, ওকে আপনি এই স্টাইল ইউজ করতেছেন, ঠিক আছে? আচ্ছা লাস্টলি অনেকগুলো দেখা হয়েছে আজকে, এগুলো প্র্যাকটিস করতে আপনাদের সময় যাবে অনেক। ফর্ম, আমরা শনিবার থেকে একদম টেমপ্লেট ডেভেলপমেন্টে যাবো, বুটস্ট্র্যাপের form.html ফর্ম নিলাম, মেথডটা বুঝেন তো?
বুঝেন না? ফর্মের মেথড বোঝেন না? পোস্ট আর গেট কোনটার মানে কি? হ্যাঁ, একটা হচ্ছে উদাহরণ দিল একটা ফেসবুক হচ্ছে পোস্ট, আর গুগলের এটা হচ্ছে গেট। এটা তো অ্যাজ ইউজুয়াল ছোট বাচ্চার মতো অ্যান্সার দিলেন। কি বলবো, স্পেসিফিক রিজন কি? পোস্টের কাজটা কি, গেটের কাজটা কি? বললেন যে পোস্ট হচ্ছে গুগল আর সরি গেট হচ্ছে গুগল আর পোস্ট হচ্ছে কি ফেসবুক। স্পেসিফিক রিজনটা হচ্ছে এমনটা যে যখন পোস্ট মেথড ইউজ করা হয় এই ডেটাগুলো হয় সিকিউর এবং সরাসরি সার্ভারে জমা হয়ে গিয়ে মানে এর আউটপুটগুলো শুধু সার্ভারে স্টোর হয়, মানে ডিরেক্টলি সেভ। আপনি যেমন মনে করেন যে আপনি বললেন যে রেজিস্টার মি, তাহলে কি হলো? সার্ভার ডাটাগুলো চলে গেল, কেউ দেখলো? না। সিকিউর চলে গেল। কিন্তু গেটের ব্যাপারটা হচ্ছে টোটাল ডিফারেন্ট। এ ব্রাউজার দিয়ে ডেটা পাস করে, যেতে পারে ডাটাবেজে যেতে পারে, যদি ডাটাবেজে যাওয়ার অপশন থাকে যাবে। কিন্তু এর গেট যখন লিখবেন তখন এই গেটের জন্য আলাদা কিছু আপনাকে এই ফর্মের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট লিখতে হয়, নেম অ্যাট্রিবিউটে লিখতে হয়। এবং নেম অ্যাট্রিবিউটগুলো যখন আমরা প্রোগ্রামিং করি তখন ওটা একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয় এবং ভ্যারিয়েবলের মানগুলোই ডেটাবেজে যায় এবং ওই যে মানগুলো রিসিভ করে ব্রাউজার থেকে সেই মানগুলো আবার ব্রাউজারের অ্যাড্রেস বার দিয়ে দেখা যায়। যা ওই জন্যই বলছে যে গুগল যে অ্যাড্রেস বার আমরা যখন সার্চ করি কোনো কিছু দেখবেন অ্যাড্রেস বারটা অনেক লম্বা হয়ে যায়। তার মানে কি, যখন কিছু সার্চ করলেন তো ওই সার্চ বারটাই ওই সার্চ বারের মধ্যে কিন্তু একটা নেম নামে একটা কিওয়ার্ড থাকে যেটা ব্যাক এন্ডে থাকে, আপনারা ফ্রন্ট এন্ডে দেখতে পারেন না। ওই নেম কিওয়ার্ডটাই কি করে, যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করেন তখন গুগলের যে ডাটা সেন্টার আছে ওখানে গিয়ে সার্চ করে ইউআরএল দিয়ে আপনাকে ইনফরমেশনটা দেখায় যেটা সার্চ করছেন তথ্য তার এগুলো। ঠিক আছে? গেটের কাজটা কি, যে ও ব্রাউজার দিয়ে ইনফরমেশন নেয় এবং এটা ইনসিকিউর। যে কেউ আপনি মনে করেন যে ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দেখে ফেললো। এটাও ডাটা নেওয়ার একটা মেথড, ওটা ডাটা নেওয়ার একটা মেথড। কিন্তু গেট হচ্ছে কি, যে ব্রাউজার দিয়ে যে সকল ডাটা নেওয়া প্রয়োজন বা যেগুলো ডাটা ওপেন থাকলে পাবলিক থাকলেও সমস্যা নেই নিতে পারেন, যেমন সার্চ কোয়েরিগুলো। কিন্তু আপনি একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছেন, সেখানে ইউজারের অনেক সেন্সিটিভ ইনফরমেশন আছে, পাসপোর্ট থাকতে পারে, কার্ডের ইনফরমেশন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, ব্যাংকের ইনফরমেশন থাকতে পারে। তো সেগুলো তো ব্রাউজার দিয়ে নেওয়ার দরকার নেই। হতে পারে আপনি যখন ইনপুট করতেছেন সেগুলো ওই দিয়ে আসতেছে, স্টার করে আসতেছে, তাই না? দেখতে পারতেছেন না। কিন্তু যখনই গেট মেথড থাকবে আর আপনি সাবমিট করবেন সব ব্রাউজারে দেখা যাবে অ্যাড্রেস বারে। মানে ডাটা ইউজেসের ক্ষেত্রে সিকিউর আর আনসিকিউর, কিন্তু প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু দুটোই সমান। একটা দুটোই ডাটাবেসকে কল করে, কেউ সেভ করায়, কেউ রিকোয়েস্ট করায়। ঠিক আছে? এটাই। যাই হোক, তো আমরা এখন দেখি ইনপুট লিখি। ইনপুটটা কি? টেক্সট। প্লেস হোল্ডার দেই, প্লেস হোল্ডার নেম। এটাকে একটু ব্রাউজ করি। ফর্ম আইসি, এটা কি একদম বাই ডিফল্ট জানা সেটাইটা বাই ডিফল্ট। তো বুটস্ট্র্যাপে যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন তখন এখানে বুটস্ট্র্যাপে আলাদা আলাদা ক্লাস থাকে। ঠিক আছে? তো এই ক্লাসটার নাম হচ্ছে ফর্ম কি কন্ট্রোল। চেঞ্জিছে আলাদা একটা ইফেক্ট আসছে না? তো আলাদা একটা ইফেক্ট পাইছেন। ঠিক আছে, তো এখন আমার দরকার যে এটার নেম ঠিক আছে কিন্তু আমি এর একটা টাইটেল দিতেছি আলাদা একটা। তাহলে কি করতে হবে, যদি আপনি এটার একটা মানে এর মধ্যে একটা লেবেল লাগাতে চান তাহলে কি লিখতে হবে, যে এটা একটা নাম। মনে করেন যে প্লেস হোল্ডার নাই, প্লেস হোল্ডার আছে দেখে তো বললে মনে হচ্ছে যে এটা একটা নাম ফিল্ড, তাই না? মনে করেন নাম নাই, তখন কি বুঝবে এটা কি ইনপুট করতে হবে, ইমেল না নাম না সাবজেক্ট কোনটা? তখন আমাকে একটা লেবেল উল্লেখ করে দিতে হবে বাইরে। লেবেল দিলেন, এখানে বললেন যে নেম, আসছে সে নেমটা, তারপর তো ফিল্ডটা, তাহলে বোঝা যাচ্ছে এখানে নেম ইনপুট করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে মনে করেন নামে ক্লিক করবেন এই ঘরটা অ্যাক্টিভ হবে। এটার জন্য কি করতে হবে, এই যে ফর্ম, এই যে লেবেলের ফর্ম, এই ফর্মের মধ্যে লিখবেন যে এটা হচ্ছে নামের জন্য। আর এই যে এখানে নামটা, এই যে এই ফরটা রেফার করবে কাকে, এইখানে যে আইডিটা থাকবে, আর এই আইডিটা হতে হবে এখানে সমান সমান
ফর হচ্ছে নেম, এই ফর এই আইডিকে রেফার করবে। যদি দেখা যায় দুটো ম্যাচিং করছে দেন এই নেমে ক্লিক করলে এই ফিল্ডটা অ্যাক্টিভ করবে। করছে? দেখছিলেন এগুলো? এগুলো দেখছেন না? মনে নাই, খেয়ে ফেলছেন সব কিছু। আচ্ছা, তো অ্যাক্টিভটা আমরা দেখিনি। হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভটা দেখিনি, কিন্তু আলাদা উপরে নাম দেওয়া বা ও, ভিতরে আলাদা নাম নাম আসবে। আসবে। ও এইটা দুনিয়া। আচ্ছা আচ্ছা। তো এইটাই হচ্ছে সেই নেম। নেম ভ্যারিয়েবল। মনে করেন নেম ইকুয়াল কি নেম, মনে করেন নেম ইকুয়াল কি ইউজার নেমও দিতে পারি, ইউজার নেম। তাহলে এখন এখানে গেট ইউজ করেন। খেয়াল করেন একটু আগে, আচ্ছা এখানে একটা বাটন নেন, আমি প্র্যাকটিক্যালি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম ফিল্ড। আমি লিখলাম যে নাম, লিখে কি সাবমিট করবো। ইউআরএল খেয়াল করেন, হ্যাঁ আসছে। আমার কিন্তু নামটা দেখায় নাই, কিন্তু আসছে কি কিছু, কারণ নামটা কি প্রসেস করতে পারেনি সে। এই যে এখানে এই হ্যাশ সাইনটা দেওয়ার কারণে কিন্তু এই হ্যাশ সাইনটা আসছে। ঠিক আছে, তা আমি যদি এখানে লিখতাম যে এটা লিখতাম, তাহলে খেয়াল করেন ইউজার নেম ইকুয়াল কি আসতো, আসছে। তাহলে কি আমার ব্রাউজার দিয়ে ডেটা পাস হচ্ছে। কিন্তু আমি যদি এখন করি যে পোস্ট, এখন লিখি, মনে করেন যে এটা লিখলাম, চেঞ্জ হয়, আসে কিছু, এইটা তো আসবেই, কারণ নাম আর আসে নাই। নাম কিন্তু আসে না। এইটাই হচ্ছে মেথড, যে পোস্ট করলে সরাসরি ব্রাউজার। এখানে নামটা থাকবে না, কোথায়? এখানে কেন নাম এখানে থাকবে কেন? নাম লেখার পরে তাহলে নামটা চলে যাবে। এটা হ্যাঁ। এটা যেহেতু পোস্ট এই জন্য। তো গেটেও তো চলে গেছিল, খেয়াল করেন। এখানে আমরা কি করলাম, নাম লিখলাম, আসছে কিছু, এখানে নাম আছে নাই। আচ্ছা দেখেন, তো গেট আর পোস্টের মেথডটা বুঝছেন তো এবার, মানে ফুললি না বুঝলেও আগের থেকে তো ক্লিয়ার হয়েছেন যে গেট আর পোস্টের মেথডটা কি। তো এখানে খেয়াল করেন যে নেম আর এখানে আছে কি সাবমিট। তো আমরা যদি চাই যে সাবমিট যে বাটনটা, এই যে এটাকে আমরা একটা বাটন দিব, ক্লাস ইকুয়াল কি কটা বাটন, একটা বাটন নেওয়ার জন্য কটা ক্লাস ইউজ করতে হয়? দুইটা না, কনফিউজড কেন? স্ট্রিক্টলি বলেন দুইটা না, এটা কেন? বাটন এটা হচ্ছে বিটিএন, কি নিব বিটিএন প্রাইমারি। অলওয়েজ মানে জেনারেলি বাটনগুলো প্রাইমারি ক্লাসটা নেবেন। প্রাইমারি ক্লাসটা আপনারা সবখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, তো এটা আমরা নিলেন এখানে। আর তাহলে আমরা কি এখানে ইনপুট টাইপ ইউজার নেম পাইলাম। আর এখানে খেয়াল করেন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই দুটো মিলে তো একটা গ্রুপ, এ আর এ মিলে তো একটা গ্রুপ, তাই না? তো এখানে একটা আপনারা ইয়ে করেন, এখানে একটা ক্লাস নেন বা ডিভ নেন, ফর্ম গ্রুপ। ঠিক আছে, সেভ দেন, ফাঁকা হয়েছে এবার। তো এই দুটো দিয়ে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, বাট জাস্ট ফাঁকা হয়েছে। এই ফর্ম গ্রুপ কিন্তু বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যে যখন একটা ফর্ম এলিমেন্টের দুটো ট্যাগ, দ্যাট মিনস আমাদের লেভেল উইথ ফর্ম ফিল্ড যখন থাকবে, তখন প্রতিটা এক একটা করে গ্রুপ করে দিবেন। তাহলে এই ধরনের কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু মার্জিন দূরত্ব থাকবে। সে খেয়াল করেন যে এমন করেন, এটা হচ্ছে ফর্ম গ্রুপ, এটা কি পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ড না, পাসওয়ার্ড। তাহলে এটা কি হবে, পাসওয়ার্ড, এটা হবে পাসওয়ার্ড কিন্তু ফিল্ড, একটা ডিফল্ট ফিল্ড, আর এটা হবে পাসওয়ার্ড। মানে আমরা সবগুলো একসঙ্গে রাখতে চাচ্ছি, কিন্তু আমাদের ক্লাসটার নাম কি ফর্ম কন্ট্রোল। এই ফর্ম কন্ট্রোল দিয়ে কিন্তু স্টাইলটা হয়েছে এমন। এখন রিফ্রেশ দেন, আসছে পাসওয়ার্ডের মতো দেখায় নাকি টেক্সট দেখায়? পাসওয়ার্ডের মতো দেখায়। আচ্ছা, এরপর কি থাকতে পারে বলেন তো? মনে করেন যে আপনি ইয়ে করবেন, পেমেন্ট করবেন কোথাও, তো এখানে ইনপুট ফিল্ডে নর্মালি এইভাবে রাখছেন, ইনপুট ফিল্ড এভাবে নর্মালি আপনাদের সাবমিট বাটন এভাবে নর্মালি আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড
আর একটা এমন একটা ফিল্ড থাকবে যেখানে আপনি আপনার পেমেন্টের কথা বলবেন, বা আপনি চাচ্ছেন যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি মিল থাকে এই পরিমাণ টাকা সাবমিট করেন বা এই পরিমাণ টাকা আমাকে পে করেন, মানে এরকম একটা ফিল্ড হইতে পারে না। অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে না যে ইউজার নেম পাসওয়ার্ড যদি মিলে তাহলে এই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে, যেটা ক্রেডিট কার্ডে অনলাইন শপিংয়ে আমরা করি। তো সেই ক্ষেত্রে এখানে একটা ফিল্ড নেন, আবার এইটাই কপি করেন, করছেন? করার পর আচ্ছা, এটা আমি লেভেলটা আপনাদের বাদ দিই, এটা টেকনিক্যালি বোঝেন ব্যাপারটা, খুব সিনসিয়ারলি টেকনিক্যালি বোঝেন, তাহলে বুঝবেন যে এই জিনিসটা কত মজার জিনিস। তাহলে এটা কি, এখানে টাকার অ্যামাউন্টটা লিখে দিতে হবে, তো এটাই তো বাটনটা, টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। তাহলে এটা কি টেক্সট ফিল্ড থাকবে না? তাহলে এটা কি নেম, মনে করেন এই নেমটা কি হবে তখন, কি হবে, অ্যামাউন্ট, আইডিও অ্যামাউন্ট দিলাম, থাকলো। বা আমাদের এখন আইডি দরকার নাই, কারণ আমাদের এখানে কোনো লেভেল নাই। তো আমি বললাম কি টেক্সট এখানে রাখলাম, রিফ্রেশ দিই, এই ফিল্ডে কি এটা বোঝা যাচ্ছে কি লেখা এখানে, যাচ্ছে? যাচ্ছে না। তো আমি লেভেল নেই, আবার লেভেলটা নিলাম, এখানে লিখে দিলাম যে অ্যামাউন্ট। এখন কিছুটা তো বোঝা যায় তাই না যে অ্যামাউন্ট এটা, কিন্তু কথা হচ্ছে অ্যামাউন্টটা কিসে, বিডিটিতে, ডলারে, ইউরোতে, না কিসে, বোঝা মুশকিল। কিভাবে উল্লেখ করবেন? অ্যামাউন্টের পাশে এভাবে 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 পাসওয়ার্ডের জায়গায় লেভেল ফর, এভাবে দিলে হয় কি না? খেয়াল করেন এখানে আপনারা আরেকটা লেভেল নেন, অথবা আপনারা এখানে একটা ডিভ নেন। আমি দেখি কয়ভাবে নেওয়া যায়। আচ্ছা, আমরা নিলাম, জাস্ট আমরা লিখলাম কি ডলার, অ্যামাউন্টটা কিন্তু লিখছি, অ্যামাউন্টটা কিন্তু আমরা জাস্ট নিজেদের ক্লাস, আমরা এটাকে স্টাইল করার জন্য কিন্তু লিখছি, আর কিছু না। তো আমরা ধরেন এটাকে স্টাইল করবো না, এইভাবে রেখে দিলাম। এই ডিভটাই হচ্ছে কি ডলার, আসছে উপরে। কিন্তু আমি এমন স্টাইলে চাই যে আমার এখানে কি একটা স্টাইল থাকবে, এইখানে এই ঠিক এই জায়গায় থাকবে, এর ভিতরে থাকবে, আর এর পাশে আমার লেখার ফিল্ডটা থাকবে। এখন তো আমি শুরু থেকে লিখতে পারতেছি, বাট আমার এই ডলারটাই এই পর্যন্ত ব্লক করে রাখবে, দেন পাশে আমার কার্সার আসার ফিল্ডটা দিবে। এটার জন্য কি করতে হবে আপনাকে জানেন? ক্লাসটা লিখতে হবে এখানে আপনাকে, ইনপুট অ্যাড অন, আগে আসলে আগের ভার্সন যেটা ছিল সেটা ছিল আপনার ইনপুট অ্যাড অন, বা আপনার ছিল হচ্ছে, হ্যাঁ সরি, শুধু অ্যাড অন, অ্যাড হাইফেন অন ছিল। আর এখন হচ্ছে ইনপুট গ্রুপ অ্যাড অন, এইটা। আচ্ছা, উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার এই কারণেই এটাকে সম্ভবত লেভেলে করতে হবে। পারি না, এটা অ্যামাউন্টের পাশে ডাইরেক্ট লিখে যায় না? হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্টের অ্যামাউন্টের পাশে। যেমন আমরা ডাইরেক্ট করলাম না, ওরকম হবে না, আলাদা ডিপ দাঁড়িয়ে। আচ্ছা দাঁড়ান, আমি এই ক্লাসের ওরিয়েন্টেশনটা ভুলে গেছি। এটা এখানেই আসবে, ঠিক আছে? আপনাদেরকে নিতে হবে যেটা, সেটা হচ্ছে ইনপুট গ্রুপ অ্যাড অন। এটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন আছে, মানে ভুল লেখা। কই? না, স্টাইল তো পাইছি, স্টাইলের কারণে এমনটা। দেখি দাঁড়ান। আচ্ছা, যদি মনে করেন যে ভুলে গেছেন কোথাও, হ্যাঁ, জাস্ট এই যে গেট বুটস্ট্র্যাপে যাবেন। আমি এর ওরিয়েন্টেশনটা ভুলে গেছি, কারণ এটা সচরাচর লেখা হয় না। ওই ক্লাসটা ঠিক আছে, ইনপুট গ্রুপ অ্যাড অন এটাই হবে। আর এখানে যেটা নিতে চান, ইউএসডি, ইউরো, যে সাইনটা নিতে চান, টাকা, সেটা এখানে লিখে দিতে হবে। গেট বুটস্ট্র্যাপ থেকে এসে আপনি যাবেন হচ্ছে কম্পোনেন্ট, এখানে পাবেন হচ্ছে ফর্ম। হ্যাঁ, ফর্মের এখানে আরো অনেক কাজ আছে। ফর্ম কোথায়? ইনপুট গ্রুপস, ঠিক আছে, এই যে এখানে, এই যে দেখেন
ঠিক আছে? এই যে এটার কথাই বলতেছিলাম যে আপনি এখানে যেটা নিতে পারেন, এ পাশেও নিতে পারেন, আবার দুই পাশেও নিতে পারেন। এই যে এইটার কথাই বলছিলাম, ঠিক আছে? এই দেখেন, আচ্ছা এটা হচ্ছে কি ইনপুট গ্রুপ অ্যাড অন, ঠিক আছে? স্প্যানেই তো নিছি, ইনপুট গ্রুপই তো নিছি, সমস্যা কি ছিল তাহলে? স্প্যানেই তো নিছি আমি, তাই না? ডলার, আচ্ছা পরে ডলারটা কোথায়? এইটা স্প্যান ক্লাস ইনপুট, ঠিকই তো আছে, আমি তো ওইভাবে নিছি স্প্যান। হুম, অ্যাড অন, হ্যাঁ ইনপুট গ্রুপ অ্যাড অন লিখছি তো, সেটাই ইনপুট গ্রুপ অ্যাড অন লিখছি না? তো লেভেলটা বাদ দিয়ে দিয়েছে, লেভেলটা বাদ দিই, দেখি কি হয়। লেভেলটার কারণে হয়তো সমস্যা করতেছে। আচ্ছা আরেকটা কাজ করি আমরা এখানে, সেটা হচ্ছে অবশ্যই এই কাজটা করলে হবে না। ইনপুট গ্রুপ অ্যাড অন, আপনারা যখন কোনো কাজ করবেন তখন যদি মনে করেন যে বুটস্ট্র্যাপের কিছু বুঝতেছেন না, আপনারা অলওয়েজ বুট, ওই যে বেসিক অ্যাড অন এরকম কিছু লিখতে হবে ভাইয়া। কোথায়? এরকম করে হ্যাঁ, এটা তো একটা আলাদা ক্লাস, এটা আলাদা একটা ক্লাস, বেসিক অ্যাড অন কেন লিখতে হবে? দেখি আপনার কথা শুনি এইখানে। না এটা লেখার কোনো দরকার নেই তো, এটা কোনো কাজ করবে না। আমাদের মেইন ফ্যাক্টটা কী হয়েছে যে আমরা এখানে যে ফর্মটা নিছি, যে ফর্মটা আমরা ক্লাস নিই একটা ফর্মের, মানে এই ফর্মটাকে আমরা কোনো নির্দিষ্ট কন্টেনারের মধ্যে নিইনি, ফর্মটা 100% ওয়াইডে আমাদের কি ইফেক্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে? 100% ওয়াইডে। তো আমরা চাইলেই এটাকে 100% থেকে রিডিউস করে দিতে পারি, ছাড় সমস্যা নেই, আমরা এইভাবে দেখি। কিন্তু এটা তো লাইনে আসার কথা ছিল, বুঝলাম না এই প্রবলেম কেন করতেছে। এটা কিন্তু অলরেডি প্লেস হয়েছে এর ভিতরে, ঠিক আছে? কিন্তু জাস্ট এটা এর ভিতরে আসতে হবে। কিন্তু দুইটাই করতে আসছে ভাইয়া। সমস্যা নাই, দুটো, ডলার আর ওই পাশে 0 হ্যাঁ এই দুটো ইউজ করা হয়েছে, মানে একই ক্লাস দুটো ইউজ করছে এখানে, একই ব্যাপার। তো আমরা এটাকে যদি ধরি যে ওখানে শুধু অ্যামাউন্টের কথা উল্লেখ করে দিবে, এটা না অ্যামাউন্টটাই তো আমাদের দুটো দিলাম, দুটো দিলে কি আসার কথা? না তাও আসবে না। ওই তো নিচে আসতেছে, তাই না? হ্যাঁ তো আচ্ছা আমরা এটা কাজ করি, এটা হচ্ছে এখানে আমরা কল MD3 নেই, এটা তারপরেও উপরে নিচেই আসতেছে। আচ্ছা ইনপুট গ্রুপ, আচ্ছা ইনপুট গ্রুপ, গ্রুপ একদম দুইটাই করবো। এবার আসছে। তাহলে আমরা এটাকে সবগুলোকে ইনপুট গ্রুপ করে দিই। এই সিস্টেমেটিক কত যে চেঞ্জ হয় আরও, ইনপুট গ্রুপ করে দিলে দেখেন এটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে তখন, ঠিক আছে? তো যেটা দরকার নাই সেটা দিবেন না, আমরা ফর্ম গ্রুপ দিয়ে রাখি এগুলোকে, আর যেটা ইনপুট গ্রুপ দিয়ে রাখছি ইনপুট গ্রুপে থাক। আচ্ছা ইনপুট গ্রুপ দিছেন, তাহলে এটাও দরকার নেই, কল এমনি দরকার আছে, আরও কল এমনি দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনারা তুলে দেন, এখন দেখছেন এখন কিন্তু ঠিকই আছে। আর এখানে ইনপুট গ্রুপ না, আপনি এখানে তারপর ফর্ম গ্রুপটা রাখেন যাতে করে স্পেসিংটা ঠিক থাকে, ঠিক আছে? এখন আপনি লিখে দেন যে এখানে 40.00, দ্যাট মিনস ও মানে পয়েন্ট বসানোর কোনো জায়গা নেই। তো আমরা দরকার নেই, আমরা পরেরটা নিব না, জাস্ট যেখানে নিতে চান সামনে হলে ইনপুট গ্রুপ অ্যাড অন লিখে কোনটা নিতে চান লিখে দেন। এখানে আপনি চাইলে বিডিটি লিখে দিতে পারেন, বিডিটি, ওটাই যে বসাতে হবে এমনটা না যে বাংলাদেশি টাকা, ঠিক আছে? জাস্ট এটা একটা লেভেলটা মেনটেন করা যাবে করে। তো এই জন্য আপনাদেরকে আগে বলছি, এখনও বলতেছি যে এই বুটস্ট্র্যাপে যদি কোনো ক্লাস আপনি জানেন যে কাজ করতেছে না এবং আপনার ক্লাসের নামে কোনো ভুল নাই, তাহলে কিন্তু ঘাবড়াবেন না। জাস্ট কী করবেন যে এই ওদের যে ডকুমেন্টেশনগুলো আছে ডকুমেন্টেশনগুলো একটু নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু কাজ হবে। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে মনে করেন আপনার সাইটের নাম, ইউজার নেম পাসওয়ার্ড, এখানে ইমেল। তো মনে করেন যে এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে কী করলো, সে ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, এবং তার এখানে একটা আমি চাচ্ছি সে একটা ইমেল অ্যাড্রেস দিবে এখানে। এটা মনে করেন একটা একদম রেস্ট্রিক্টেড ইমেল অ্যাড্রেস তৈরি করতেছি কেন আমরা, যে এখানে ইমেল, এবং সেই ইমেলের কী করতে হবে, সেই ইমেলের ডোমেইনটা হতে হবে জিমেল, গুগল, এগুলো না,
আমাদের ডোমেন দিতে হবে এখানে, আমাদের ডোমেনে সে তাকে একটা মেইল ওপেন করতে হবে এখানে। তো সেই ক্ষেত্রে কী করবেন, এখানে ইমেলটা লিখলেন, লিখার পর এই যে এখানে যে ক্লাসটা আছে এটা পিছনে নেন, এখানে লিখে দেন যে @ দ্যাট মিনস সে তার শুধু ইউজার নেমটা এখানে টাইপ করতে হবে, এটা হচ্ছে টেক্সট অথবা না এটা হচ্ছে ইমেল, দেন ইমেল। আচ্ছা এখানে প্লেস হোল্ডার দিতে হবে অবশ্যই, প্লেস হোল্ডার হচ্ছে চুজ এ ইউজার নেম। তখন কিন্তু খেয়াল করেন এখানে রিফ্রেশ করেন, এখানে তো দুটো বিষয় কাজ করুন। আচ্ছা ও সরি, এখানে এইটা দিতে হবে আবারও, ইনপুট গ্রুপ। তো নিচেরটা না আচ্ছা খেয়াল করেন এখানে চুজ ইউজার নেম, এখানে বলতে এখানে এটা তখন হবে কি নেম, ইউজার নেম মিনস একটা ইউজার নেম অটোমেটিক্যালি জেনারেট হবে এবং একই সাথে কী হবে এই ডোমেনে একটা ইমেল অ্যাড্রেসও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এটা শুধু নাম রাখলেই হবে, ব্যাপারটা কিন্তু এমনটা। ঠিক আছে, দেন সাবমিট। এইভাবে করে ফর্মের ইনপুট, আরও ইনপুট ফিল্ড আছে ফর্মে, আপনারা এখানে দেখেন এই যে দেখবেন শুরু ইনপুট, এখানে এটা কিন্তু ফর্মের স্পেশালগুলো, এটা বেসিক সাইজিং, এখানে দেখেন সাইজ আছে, এই যে সাইজ অ্যাড অন ওয়ান, এখানে আরও অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা এখানে বুঝলেই পাবেন করতে। যেমন এখানে দেখেন টিক চিহ্ন দিতে পারবেন, এই যে টিক চিহ্ন, এখানে রেডিও বাটন, মানে বিভিন্ন ক্লাসের আন্ডারে নেস্টিং করা। যেমন এটা দেখেন সার্চ বার, এখানে ক্লিক করলে সার্চ বার কাজ করতেছে এখানে, এটা কিন্তু একটা বাটন। ঠিক আছে, দেখেন এই যে বাটন, এটা সার্চ বার। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ইন্টারাকশন আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে এখানে কী করতে হবে, রিসার্চ। বুটস্ট্র্যাপের মানে আপনাকে হাতে ধরা সবগুলো এলিমেন্ট দেখা দেওয়া পসিবল না, জাস্ট একটা বেসিক দেয়া, দেন নিজে নিজে রিসার্চ করা, যেখানে প্রয়োজন হচ্ছে যে না ওটা লিখে রাখলে ভালো হয় লিখে রাখেন। দেন দেখবেন যে আপনি যখন 2-3টা কাজ করে ফেলবেন বুটস্ট্র্যাপের ওপরে, আপনি এমনিই মনে থাকতেছে, আপনাকে আর মনে করা দিতে হবে না। মানে বুটস্ট্র্যাপ ব্যাপারটা এমনটা না যে আপনাকে সবগুলো এলিমেন্ট হাতে হাতে ধরা দিতে হবে। জাস্ট একটা প্রাইমারি নলেজ দিয়ে দিলাম 2টা ক্লাসে, আপনারা এখন নিজেরা কিন্তু কাজ করতে পারবেন। কারণ কি কোথায় গেলে কি পাওয়া যাবে আমি তো বুঝাই দিলাম, এবং সিমিলার ক্লাসগুলো তো আছে, এটা বুঝাই দিলাম। জাস্ট ওটা দিয়ে সার্চ করেন, সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, বুঝছেন? তো এটা ছিল। এরপর ওই যে আমরা যেমন বলি না কি বলে ফন্ট অসম বলি, ফন্ট অসম ইউজ দেখাইছি না, দেখাইছি তো। তো এই বুটস্ট্র্যাপের কিন্তু এরকম আইকনিক সিস্টেম আছে, যেমন দেখেন এটাকে বলা হয় গ্লিফ আইকন। এটা হচ্ছে গ্লিফ আইকন। তো এটা কিন্তু অলরেডি যখন আপনি বুটস্ট্র্যাপ ডাউনলোড করেন, বুটস্ট্র্যাপের সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যায়। কোথায় ডাউনলোড হয় বলতে পারবেন? সোর্সে যেয়ে আপনারা ফন্টে যান, এই যে দেখেন ফন্ট অসমও কিন্তু ফন্ট স্টাইলে এই যে ফন্ট থাকে, তাই না? এই গ্লিফ আইকনও কিন্তু গ্লিফ আইকনের সিস্টেমই আছে। এখন মনে করেন যে আপনি কি করবেন, মনে করেন এই আইকনটা নিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে আপনাকে? এই যে দেখেন ক্লাসটা কিন্তু অলরেডি দেয়াই আছে এখানে, হ্যাঁ। তাহলে কিভাবে নেবেন? মনে করেন আমরা ফর্ম থেকে একটু বাইরে বের হয়ে যাই, HR, আমরা যে কোনোখানে এটা নিতে পারি, কিন্তু আমরা নিব মেনলি স্প্যান ক্লাস। ঠিক আছে, প্রথমে যেমন আমরা ফন্ট অসম লিখলে কি করি, ফন্ট অসমে নিলে কি করি, FA লিখি, যে দ্যাট মিনস ফন্ট অসম। তারপর কি বলি যে আবার FA লিখি, FA ফেসবুক। তার মানে কি FAটা হচ্ছে কি, যেমন বাটনে লিখি না যে BTN, দেন BTN প্রাইমারি, মানে প্রথমে BTN লিখি, কি বলি যেটা একটা বাটনের রূপ দেই, বা বাটনটাকে বলি যে হ্যাঁ এটা একটা বাটন। ঠিক আছে, দেন বলি যে বাটন কোন টাইপের হবে সেটা কিন্তু বলা আছে। আর যদি গ্লিফ আইকন, দেন এটা হচ্ছে গ্লিফ আইকন সিস্টেম, দেন হচ্ছে গ্লিফ আইকন মিউজিক, যে এটা হচ্ছে মিউজিক টাইপের বাটনটা, মিউজিক টাইপের আইকনটা। তো এখন যদি রিফ্রেশ দেন আসে, তো এই ফন্ট অফ মিউজিক না করে এগুলো আপনারা ইউজ করতে পারেন। তাহলে একটা মাত্র বুটস্ট্র্যাপ নেওয়ার মারফতে আপনারা কি করলেন, গ্রিড সিস্টেম পাচ্ছেন, রেসপন্সিভ ক্লাসগুলো পাচ্ছেন, আপনারা বাটন, ফর্মস, তারপরে আরও ইন্টারাকশনগুলো তো আছেই, প্লাস আইকনিক সিস্টেমটা পাচ্ছেন। তাহলে কি ফন্ট অসম দরকার আছে? এখানে কিছু কিছু আইকন আছে যেগুলো ফন্ট অসম ব্যাপার নাই, আবার এখানে কিছু কিছু নাই কিন্তু ফন্ট অসমে আছে। আপনাকে বুঝতে হবে যে আপনার কোন ধরনের আইটেমটা দরকার, তাহলে কিন্তু আপনারা এটা কাজ করতে পারবেন। এই একইভাবে এখানে আমি যতগুলো খুশি, মনে করেন যে আমরা আরেকটা নিচের দিকে আসি, মনে করেন
মানে এগুলো তো ক্লাস, এগুলো আপনার দরকার মনে করেন যে স্লাইডার তৈরি করতেছেন, স্লাইডারের দরকার জাস্ট এইভাবে লিখবে, এইভাবে জাস্ট ডুপ্লিকেট করে এখানে জাস্ট ক্লাসটা কপি করবেন, দেখছেন চলে আসবে অটোমেটিক। মানে খুবই সহজ, কিন্তু আমি যতটুকু পসিবল মানে খুব কঠিন কথা না বলে আপনাদেরকে জাস্ট সহজে বোঝানোর চেষ্টা করলাম। এখন বাকিটা ডিপেন্ড করবে আপনাদের ওপর, প্র্যাকটিস করে কতটা আপনারা স্ট্রং নলেজ অর্জন করতে পারতেছেন। এখানে যে আইকনটা নিচ্ছেন, যে শেষ করে আমি একটু, হ্যাঁ, তো এখানে মনে করেন যে আমরা যে স্প্যান নিচ্ছি, শুধু যে স্প্যানের জন্য এটা তা কিন্তু না, আপনি লিস্টেও নিতে পারেন, অ্যাঙ্কর লিঙ্কে নিতে পারেন, প্যারাগ্রাফে নিতে পারেন, H2 তে নিতে পারেন, মানে জাস্ট ক্লাসটাকে আপনি কল করলেই হবে, স্পেসিফিক কোনো এলিমেন্টের জন্য কিন্তু এটা না। তবে হ্যাঁ, তবে স্প্যান নিলে কি হয়, যেমন স্প্যান কিন্তু স্প্যানের নিজস্ব কোনো স্টাইল নাই, বুঝছেন, কিন্তু অন্যান্য এলিমেন্ট কিন্তু নিজস্ব স্টাইল আছে। ওরা একটু এর স্টাইলগুলোকে মানে যখন আপনি এই আইকনগুলোকে ওর মধ্যে ইন্টিগ্রেট করবেন তখন ডিফল্ট স্টাইলগুলো ধরবে। যেহেতু স্প্যানের কোনো স্টাইল নাই, স্প্যান কিন্তু কোনো স্টাইল ধরতেছে না, ওই জন্যই চিন্তা করতে হবে। জি বলেন। সেক্ষেত্রে জায়গাটা আমরা কোথায় বসাতে হবে, আইকনটাকে আমি কল করব, এই জায়গাগুলো আমার বুঝতে হবে। কোন জায়গায় এটাকে কল করতে হবে। এই ক্ষেত্রে আমাদের মানে গভর্নমেন্টে হতে পারে না প্র্যাকটিক্যালি না দেখলে। না, গভর্নমেন্ট কেন হবে, মনে করেন যে আপনার অ্যাঙ্কর লিঙ্কের ভেতর আপনার মিউজিক অ্যাকাউন্টটা দরকার, অ্যাঙ্কর লিঙ্কের ভেতর তো আপনি নিলেন অ্যাঙ্কর লিঙ্ক, আপনি অ্যাঙ্কর লিঙ্কের ভেতর নিয়ে এইভাবে লিখতে পারেন, এটা লিঙ্ক দিতে না, লিঙ্ক তো হয়ে গেছে, কিন্তু এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়েছে না কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই স্প্যান নাও নিতে পারেন, স্প্যান নিব না আমি, আপনি যাচ্ছেন যে এখানে আমি নেব মনে করেন মিউজিক, আর এখানে একটা ক্লাস নিলেন, ওই যেটা কপি করে নাও সেটা এখানে পেস্ট করে দিলেন, আসছে এই যে স্টাইলটাতে পাইছে, এই যে অ্যাঙ্কর লিঙ্কের কি করে একটা ডিফল্ট আন্ডারলাইন থাকে, এটা কিন্তু সেই আইকনের মধ্যেও পাইছে এবং মিউজিকের মধ্যেও পাইছে, ঠিক আছে, এটাই বলছিলাম। কিন্তু স্প্যানের কিন্তু কোনো স্প্যানের কোনো স্টাইল আছে নাই, এটাই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে এটাকে অ্যাঙ্কর লিঙ্কের ক্লাস হিসেবেও দিতে পারেন, অথবা আপনি যেমন এখানে লিখতেছেন যে মিউজিক লিখলেন, এখন আপনি এটাকে স্প্যান লেখেন, স্প্যান এর ভিতরে এসে লিখে দেন, এই একই কাজ করবে। পিএইচডিতে আমাদের একটা ওই যে ইউর ইমেল পাশে একটা দিয়েছিল সাবমিট করার মতো ছিল, সেক্ষেত্রে কি ওরকম ক্ষেত্রে কিভাবে লিখবো এটা জানতে চাচ্ছিলাম। পিএইচডিতে আমরা পিএইচডি কি করছি, জি কোনটা আপু, জি স্প্যান দিয়ে দিলে সরাসরি আসবে না, তখন হয়তো আপনাকে ইয়ে দিতে হবে, ওই যে কি বলে ওটাকে, যেহেতু ইনপুট ফিল্ডের ভিতরে দিতে পারছে, তো ইনপুটের ক্লাসটা দিবেন, তখন ইনপুটে একটা ক্লাস দিবেন, তাহলে কিন্তু এটা শো করবে, ইনপুটের ভিতরে শো করবে, কিন্তু এটার অ্যালাইনমেন্টটা আপনাকে ওই ক্লাসটাকে টার্গেট করে করে আবার দিতে হবে। ওই জন্য আমি অলওয়েজ বলি যে আপনি টোটালি ডিফারেন্ট রেখে আলাদা রাখেন, রেখে পজিশনিং করে বসায় দেন। মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে কখন, যখন আপনারা নিজেরা অনেক বেশি চর্চা করবেন, প্রবলেম হচ্ছে বুঝতেছেন না কিন্তু ওটা নিয়ে পড়ে আছে, তখনই দেখবেন ক্লিয়ার হবে ভালো করে। আমি বলে দিচ্ছি যে ভাই তো বলে দিচ্ছি ওইটা এইভাবে হয়, ওইটা নিয়ে সারা জীবন হচ্ছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কোশ্চেন করেন, কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, এই কতগুলো ক্লাস করলেন, একটা কোশ্চেনও করেন না এই ক্লাস রিলেটেড, খালি যা কোশ্চেন করছেন শুধু যখন বলছে তখনই করছেন।